নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি দেবপ্রিয়া। তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল রহস্য রোমাঞ্চতে। কেমন আছো তোমরা সবাই? আমি আবারও একবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন ভয়ের দুর্দান্ত একটা এপিসোড নিয়ে। তো আজকে যে কাহিনীটা আমি তোমাদেরকে পড়ে শোনাতে চলেছি তা নিয়ে ভূমিকা দেওয়ার আলাদা করে কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। কারণ আজকে যে গল্পটা আমি তোমাদেরকে পড়ে শোনাতে চলেছি তা হচ্ছে গ্রাম বাংলা তথা বাংলা সাহিত্যের অতি পরিচিত বিখ্যাত হরর জনরার তারানাথ তান্ত্রিকের গল্প। তো আর বেশি দেরি না করে আজকের এপিসোড শুরু করা যাক। তবে ওই যে শুরু করার আগে বলে রাখি আবারও সেই কথা যে কোনো রকমের কোনো অন্ধ সংস্কার বা কুসংস্কারকে আমরা প্রমোট করি না বা আমরা বিশ্বাস করি না। তোমাদেরকে এন্টারটেন করতে পারাই আমাদের চ্যানেলের প্রধান এবং প্রাথমিক উদ্দেশ্য। সেটা করতে পারলেই আমরা খুশি। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণটাই তোমাদের ব্যক্তিগত। তবে আমাদের চ্যানেলের ঘটনা এবং কাহিনীগুলো শুনলে তোমাদের কিন্তু মনে হতেই পারে শুনতে ঠিক গল্পের মতো হলেও শুধুই কি গল্প। তো আর বেশি দেরি না করে আজকের দুর্দান্ত রোমহর্ষক এপিসোড শুরু করা যাক। আজকের গল্পের নাম চোখ। কি হয়েছে রামকৃষ্ণ? বোমার কখন থেকে বেদনা উঠছে? দাইমা দাইমা তুমি এসেছো? আমি যে কি ভীষণ রকমের ভেঙে পড়েছি তা যদি তোমায় বোঝাতে পারতাম। দাইমা, আমার বউটা যন্ত্রণায় ছটফট করছে, ওর ভীষণ কষ্ট হচ্ছে। তুমি শীঘ্রই ওই ঘরে যাও। ওই ঘরেই সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়েছে। প্রায় ঘন্টা খানেক হয়ে গেল প্রসব বেদনা উঠেছে, অথচ এখনো অবধি তার কোনো গতিই হয়নি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে রামকৃষ্ণ, তুমি এখনই এতটা উত্তেজিত হয়ে পড়ো না। তুমি দুর্বল হয়ে পড়লে চলবে কি করে? তুমি পুরুষ মানুষ, মন কি শক্ত করো। তুমি আমায় খবর পাঠাচ্ছিলে, সেই জন্য তড়িঘড়ি হাতে সমস্ত কাজ ফেলে আমি ছুটে এলাম তোমাকে বাড়িতে। রামকৃষ্ণ, শিগগির একটু গরম জলের ব্যবস্থা করো দেখিনি। এই কাজে গরম জল অত্যন্ত প্রয়োজনীয়। দাইমা, তুমি ঘরের ভেতর যাও, আমি এক্ষুনি গরম জল করে নিয়ে যাচ্ছি। বৃদ্ধ দাইমা এবার হন্তদন্ত হয়ে প্রবেশ করলো ঘরের একটি কক্ষের মধ্যে। ভেতরে ঢুকে বৃদ্ধা রামকৃষ্ণের বউ সত্যবতীর মাথার চুলে বিলি কেটে দিয়ে বলল, কি হয়েছে বউ? খুব কষ্ট হচ্ছে না রে? সহ্য কর, এইটুকু কষ্ট কর মা। আমাদের সকল মেয়েদেরই সহ্য করতেই হয় এ যন্ত্রণা। এ কষ্ট যন্ত্রণা সহ্য না করলেই পরম সুখের মুহূর্ত যে খুঁজি পাবি নেরিমা। তাই দাঁতে দাঁত চেপে হলেও এই প্রসব বেদনা তোকে সহ্য করতেই হবে। এ কি বউ, তোর হাত পাচে দেখি পুরোপুরি ঠান্ডা হয়ে গেছি। ও রামকৃষ্ণ বাপ, একটু তাড়াতাড়ি গরম জল খানে নিয়ে এসো দেখিনি। ঘরের ভেতর থেকে ভেসে আসা বৃদ্ধা দাইমায়ের এই প্রশ্নে রামকৃষ্ণ বলল, হ্যাঁ দাইমা, গরম জল প্রায় হয়ে এসেছে, এক্ষুনি আমি তা নিয়ে যাচ্ছি। গরম জল দাইমার হাতে দিয়ে সঙ্গে সঙ্গেই ঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো রামকৃষ্ণ। বউয়ের ওই রকম যন্ত্রণা সে আর কিছুতেই নিজের চোখে দেখতে পারল না। সত্যবতীর মুখটা পুরোপুরি লাল হয়ে উঠেছে, দরদর করে অনবরত ঘামছে মেয়েটা। ক্ষণে ক্ষণে বারে বারে কাতরভাবে খামছে ধরছে বিছানার চাদর। তার গর্ভবতী ফুলো পেটটা যেন অস্থির হয়ে উঠেছে। সহসা তার ভেতরের সমস্ত কিছু বুঝি তোলপাড় হয়ে যাচ্ছে। বাইরে বেরিয়ে এসে হাজার রকমের চিন্তা মাথায় নিয়ে মনে মনে ঈশ্বরকে স্মরণ করে পায়চারি করতে লাগলো রামকৃষ্ণ। দরজা বন্ধ ঘরের ভেতর থেকে আবারও শোনা গেল দাইমায়ের গলার আওয়াজ, বউ রে, বউ, আর বেশি সময় নয়, আর একটুখানি কষ্ট ভোগ কর দেখিনি মা। তোর পেটের মধ্যে জল ভাঙতে শুরু করেছি ইতিমধ্যেই, আর স্বল্প কিছুটা সময়ের মধ্যেই তোর কোলে আগমন ঘটবে নতুন নবজাতকের। তুই তার কান্নার শব্দ শুনতে পাবি রে মা। তোর কোল আলো করে আসতে চলেছে কেউ। দাইমায়ের কথা শেষ হতে না হতেই দরজা বন্ধ ঘরের ভেতর থেকে এবার ভেসে এলো এক সদ্যজাত ছোট্ট শিশুর কান্নার প্রথম আওয়াজ। আনন্দে যেন লাফিয়ে উঠল রামকৃষ্ণ। দুই হাত জড়ো করে উপরের দিকে তাকিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রায় প্রণাম জানিয়ে সে দৌড়ে এলো সেই ঘরের দিকে।
বন্ধ দরজার এই প্রান্তে কানের পাতা ঠেকিয়ে বাচ্চা ছেলের কান্নার আওয়াজ শুনে সে বলল, দাইমা, ও দাইমা, আমার ছেলে হলো নাকি নাকি মেয়ে? ঘরের ভেতর থেকে হাসতে হাসতে দাইমা বলল, আজ থেকে তুমি বাবা হয়ে গেলে রামকৃষ্ণ। তোমার গলা আরো করি ফুটফুটে এক পুত্র সন্তান জন্ম নিয়েছে। দাইমায়ের কথায় আনন্দের মাত্রা এক লাফে যেন 100 গুণ বেড়ে গেল রামকৃষ্ণর। সে প্রাণ খোলা হাসি হাসতে হাসতে বলল, তুমি তুমি ঠিক বলছো দাইমা, আমার ছেলে হয়েছে। হায় ঈশ্বর, তুমি এত করুণাময়। দাইমা, তুমি আমি এই যে খুশির খবর শোনালে, তাই তোমার একখানা নতুন শাড়ি আর কিছু অর্থ প্রাপ্য। আমি কালকেই সেই সব জিনিস তোমায় দেব। ঘরের ভেতর থেকে এবার দাইমায়ের চিন্তা মিশ্রিত উত্তেজিত গলার আওয়াজ ভেসে এলো, কিন্তু কিন্তু এ কি অলক্ষণে কাণ্ড বাবু। হ্যাঁ গো রামকৃষ্ণ, তোমার ছেলের চোখের মনি এমন ধারা অদ্ভুত অদ্ভুত বিবর্ণ কেন? হায় ভগবান, এ মোটে কোনো ভালো লক্ষণ নয়, এ মহা অশুভ লক্ষণ। আমি আমার সারা জীবন ধরে এত গর্ভবতীর পেট থেকে বাচ্চা বের করেছি, কিন্তু এরম আশ্চর্যজনক বাচ্চার চোখ আমি কখনো কোনো দিন দেখিনি বাপু। রামকৃষ্ণর মনে এবার সত্যি বড় ভয় হলো। ঘরের ভেজানো দরজা ঠেলে সে ঢুকে এলো ভেতরে। দাইমায়ের কথা শুনে সে ছোট্ট শিশুটির চোখের দিকে তাকালো, আর তাকানো মাত্রই তার বুকের মধ্যে সবটুকু রক্ত যেন জল হয়ে গেল এক নিমেষে। বাচ্চা ছেলেটার চোখ দুটো ভয়ানক রকমের ধূসর বর্ণের। সেই চোখের মধ্যে জীবন্ত কোনো প্রাণীরই যেন পরশ নেই। মরা মাছের দৃষ্টি যেমন হয় ঠিক সেই রকম তার দুই চোখ। দীর্ঘ সময় ওই ভয়ানক অভিশপ্ত চোখের দিকে তাকালে সত্যিই বুঝি অমঙ্গলের কালো মেঘ ঘনিয়ে আসে নিরীহ মানুষের অদৃষ্টে। ছেলের চোখের দিকে একভাবে তাকিয়েছিল রামকৃষ্ণ। হঠাৎ করে সে তার বুকের বাঁ দিকে একটা তীব্র যন্ত্রণা অনুভব করল। বুক খামচে ধরে বিছানার পাশে মেঝেতে ধরাস করে বসে পড়ল সে। তার নাক মুখ দিয়ে গলগল করে বেরিয়ে এলো রক্ত। হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল রামকৃষ্ণ। তার চোখের দৃষ্টি ক্রমশ কালো হয়ে এলো। এ কি রামকৃষ্ণ, তোমার এ কি হলো? ও গো তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, দেখিনি একটিবার। দেখে যাও রামকৃষ্ণর কি হয়েছে। হায় হায় হায়, নিজের ছেলের চোখের দিকে তাকিয়ে বাবার শেষমেশ কি মৃত্যু ঘট। দাইমায়ের কথা শুনে বিছানার মধ্যে শুয়ে থাকা সত্যবতী কোনো রকমে ঘাড় তুলে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, ওগো এবার কি সর্বনাশ হয়ে গেল গো। হায় ঈশ্বর, এ তুমি কোন ছেলে আমার গর্ভে দিয়ে পাঠালে, যে জন্মানোর সাথে সাথে তার বাবার মৃত্যু ঘটালো? এই ছেলের চোখের মধ্যে কিসের এমন কুনজর রয়েছে, যার কারণে জন্মানোর স্বল্প কিছুটা সময়ের মধ্যে তার বাবার মৃত্যু ডেকে আনলো? আমি তো কি বলছি বউ, তোর এই ছেলে দুই চোখ মোটে সাধারণ নয়, সাধারণ হতেই পারে না। এই ছেলের দুই চোখে মিশে আছে অভিশাপ, ভয়ানক কোনো অতিলৌকিক ক্ষমতা, যার কারণেই এরম অনর্থ ঘটল। এই ছেলে যে শুধুমাত্র তার নিজের বাবার প্যারান নিল তেমনটা নয়, ভবিষ্যতে বড় হয়ে আরো অনেক অনেক নিরীহ নিরপরাধ মানুষের সর্বনাশ ডেকে আনবে। এর এই দুই চোখের দিকে তাকালে যে বা যারা তাকাবে তাদের জীবনে নেমে আসবে দুর্ভোগ আর অকাল মৃত্যু, আমি বলে দিলাম। দাইমায়ের এই কথাগুলো শুনে সদ্য জন্ম নেওয়া সত্যবতীর ছেলে কেমন যেন অদ্ভুতভাবে খিলখিল করে হেসে উঠল মহা আনন্দে। এখন ভরা বর্ষাকাল, আষাঢ় মাস হবার দরুন সবসময় আকাশের মুখ ভীষণ ভার। গোটা আকাশ জুড়ে ছড়িয়ে রয়েছে কেবলই মেঘের সামিয়ানা। মাঝে মধ্যেই ঝিমঝিম করে বৃষ্টি শুরু হচ্ছে, তো আবার কখনো ঝমঝম করে মুষলধারে নেমে আসছে জলের ফোঁটা। রবিবার হওয়ার কারণে আজ আমাদের ছুটির দিন। হাতে সেরকম কোনো কাজ না থাকায় বাড়িতে বসেই আছি, সম্পূর্ণ একাকী। এরকম দিনগুলো আমার কিংবা কিশোরী আমাদের উভয়ের কাছেই অত্যন্ত বিরক্তিকর। সঠিকভাবে সময় কাটানোর কোনো উপায় আমাদের জানা নেই। না, একটু ভুল বললাম, হয়তো জানার রয়েছে কেবলমাত্র একটি উপায়, আর সেটা হলো মঠ লেনে ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়া।
এরকম বৃষ্টি বাদলার দিনে আধি ভৌতিক গা ছমছমে রোমহর্ষক কাহিনী শুনতে নেহাত মন্দ লাগে না। উপযুক্ত পরিবেশের সাথে সেই সমস্ত কাহিনী যেন পুরোপুরি খাপ খেয়ে যায়। কিশোরী ঠাকুরমশাইয়ের বলা ওই কাহিনীগুলোকে তার অতীত জীবনে ঘটা বাস্তব ঘটনা বলে বিশ্বাস করে না, কিন্তু সেগুলো গল্পের আকারে শুনতে ভীষণ ভালো লাগে। ঠাকুরমশাইয়ের গল্প বলার মধ্যে একটা আলাদাই যেন ব্যাপার রয়েছে। তার গল্প একবার শুনতে বসলে সেই গল্প শেষ না হওয়া পর্যন্ত কিছুতেই উঠে আসা যায় না। মাঝপথে আসর ছেড়ে দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে একবার তাকিয়ে মনে মনে সিদ্ধান্ত নিলাম, একবার ঠাকুরমশাইয়ের বাড়ির থেকে ঘুরে এলে নেহাত মন্দ হয় না। যেমন ভাবনা তেমন কাজ। সঙ্গে সঙ্গে একটা ছাতা বের করে ছাতা মাথার ওপর মেলে ধরে জলমগ্ন রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। মোড়ের মাথায় এসে পৌঁছাতে না পৌঁছাতেই দেখলাম কিশোরী চায়ের দোকানে বসে চা পানে অত্যন্ত ব্যস্ত। আমাকে দেখে হঠাৎ সাহসাই তার মুখে ঝলমলে হাসির উল্লাস ফুটে উঠল। সে হাতের ইশারা করে আমার উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে ডাক ছাড়ল, আরে আরে ভাই বিভূতি, এই যে এই দিকে চায়ের দোকানে এসো এসো। কিশোরীর কথা শুনে আমি এগিয়ে গেলাম সেই চায়ের দোকানের দিকে। আমায় পেয়ে অত্যন্ত খুশি হয়ে হাসতে হাসতে সে বলল, আমি তোমার বাড়ি যাচ্ছিলাম ভাই, তবে যাওয়ার আগে এই চায়ের দোকানে একটু চা খেতে বসেছিলাম। ও মা, তারপরেই রাস্তার দিকে চোখ যেতেই দেখি তুমিও ছাতা মাথায় এদিকে এগিয়ে আসছো। বেশ ভালোই হলো, আমাকে আর তোমার বাড়ি যেতে হলো না। বিভূতি, বসো বসো, আমি দূর ভার চা বলেছি, একবার বরং একটু আবার চা খাওয়া যাক। কিশোরের কথা শুনে আমি চায়ের দোকানের বেঞ্চের ফাঁকা অংশে এসে বসলাম। কিশোরী দোকানদারের উদ্দেশ্যে 2 ভাঁড় চা আর আমাদের দুজনের জন্য 2টো সিগারেট দিতে বলল। স্বল্প কিছুটা সময়ের মধ্যেই দোকানদার চায়ের ভাঁড় তার হাতে তুলে দিল। একটা ভাঁড় সে আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও ভাই, গরম গরম একটু চা খাও। এমন বৃষ্টি ভেজা ঠান্ডার দিনে গরম চা খেতে ভীষণ ভালো লাগে। চা খাওয়া শেষ হলে আমরা মাটির ভাঁড় ছুঁড়ে ফেলে দিয়ে সিগারেটে আগুন ধরিয়ে টান দিতে লাগলাম। কিশোরী ধোঁয়া ছেড়ে বলল, চলো ভাই বিভূতি, এবার বরং একটিবার ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়া যাক। মাঝের বেশ কিছু দিন হয়ে গেল সেদিক দিয়ে আর যাওয়া হয় না। বহুদিন ঠাকুরমশাইয়ের থেকে কোনো গল্প শুনিনি, তাই মনটা যেন কেমন উতলা হয়ে উঠেছে। একটানা এত দূর অবধি বলে কিশোরী চায়ের দোকানের দাম মিটিয়ে দিয়ে বেরিয়ে এলো দোকান ছেড়ে। আমি ঠাকুরমশাইয়ের জন্য 20 পয়সা দিয়ে 1 প্যাকেট পাসিং শো কিনে নিলাম। পাসিং শো সিগারেট ঠাকুরমশাইয়ের অত্যন্ত পছন্দের। এই সিগারেট ছাড়া তিনি কিছুতেই গল্প বলে উঠতে পারেন না, তাই আমরা প্রত্যেকবার যাওয়ার সময় আমাদের সঙ্গে করে 1 প্যাকেট সিগারেট নিয়ে যাই। তবে আমাদের কাছ থেকে সিগারেটের প্যাকেট নিতে তিনি মুখে কিঞ্চিত আপত্তি করলেও অন্তরে যে ভীষণ আনন্দিত হন তা আমরা বিলক্ষণ বুঝতে পারি। সিগারেটের প্যাকেট নিয়ে আমিও নেমে এলাম রাস্তায়। তারপর 2 বন্ধু মিলে ছাতা মাথায় দিয়ে মনের সুখে গল্পগুজব করতে করতে হাঁটা লাগালাম মঠ লেনের উদ্দেশ্যে। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, বলি ও ঠাকুরমশাই, গৃহে আছেন নাকি? দয়া করে একটিবার দরজাখানা খুলুন, আমি কিশোরী আমরা এসেছি। ঠাকুরমশাইয়ের গৃহের সদর দরজার সামনে এসে থমকে দাঁড়ালাম আমরা। কিশোরী বন্ধ দরজার কড়া নেড়ে উচ্চ কণ্ঠে কথাগুলো বলল। কিশোরের কথা বাড়ির ভেতরে পৌঁছানো মাত্রই তারানাথ তান্ত্রিকের মেয়ে চারি বাইরে বেরিয়ে এসে সদরে দরজার আগুন খুলে দিয়ে আমাদের দেখে হেসে বলল, আরে আরে কাকা বাবুরা যে, আসুন আসুন, ভেতরে ঢুকে আসুন। মাঝে বেশ কিছুদিন আপনারা এদিকে আর আসেননি, আজ এসেছেন দেখে এত খুশি হলাম যে কি বলবো। আসুন কাকা বাবু, বাবা মশাই ঘরেতেই রয়েছেন, আপনারা এসেছেন শুনলে তিনিও ভারী খুশি হবেন। চারির কথা শুনে আমি আর কিশোরী এবার সদরের চৌকাঠ পেরিয়ে ঢুকে এলাম ঘরের ভেতর। আমরা ঢুকে আসার সাথে সাথেই ঠাকুরমশাইয়ের ছোট্ট কন্যা চারি পুনরায় সদরের দরজা বন্ধ করে দিল। আমরা এগিয়ে এলাম দাওয়ার দিকে। উঠোনের এক কোণে জুতো আর ভিজে ছাতা জোড়া নামিয়ে রেখে উপরে উঠে এলাম। দাওয়ায় রাখা তক্তপোষের ওপরে এসে বসা মাত্রই ঠাকুরমশাই আমাদের গলার আওয়াজ পেয়ে বেরিয়ে এলেন ঘরের বাইরে। আমাদের দিকে তাকিয়ে তিনি এক উজ্জ্বল হাসি হেসে বললেন, বেশ ভালোই হয়েছে তোমরা আজ এসেছো।
তোমাদের দেখে ভারী খুশি হলাম। জমিয়ে আড্ডা দেয়া যাবে আজকের এই বৃষ্টি ভেজা শীতল দিনে। চারি, ওমা, আমাদের 3 জনের জন্য 3 পেয়ালা চা করে নিয়ে আয় তো মা। চা ছাড়া গল্পের আসর যে একেবারেই জমানো যাবে না। ঠাকুরমশাইয়ের কথা শুনে ছোট্ট মেয়ে চারি এবার পা বাড়ালো রান্নাশালার দিকে। আমি ঠাকুরমশাইয়ের জন্য কিনে আনা পাশিং শো সিগারেট বের করে তা বাড়িয়ে দিলাম ঠাকুরমশাইয়ের দিকে। পছন্দের সিগারেটের প্যাকেট দেখা মাত্রই আনন্দে তার মুখ একেবারে ঝলমল করে উঠল। আজ আর কোনরূপ আপত্তি বিন্দুমাত্রও করলেন না তিনি। আমার হাত থেকে সিগারেটের প্যাকেটখানা নিয়ে তার মধ্যে থেকে একটা সিগারেট বের করে ঠোঁটের 2 ফাঁকে তা চেপে ধরে একটি দেশলাই কাঠি জ্বালিয়ে আগুন ধরালেন। তারপর লম্বা লম্বা টান দিতে লাগলেন মনের সুখে। আর মাঝে মধ্যেই ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের আধ ভাঙা মালায় আঙুলের সামান্য চাপে ঝেড়ে ফেললেন সিগারেটের মধ্যে জমতে থাকা সবটুকু ছাই। মাঝে মধ্যেই গুরু গুরু শব্দে কালো আকাশের মধ্যে থেকে ভেসে এলো মেঘের গর্জন। যত সময় এগিয়ে চলল ততই যেন চারপাশ অন্ধকার হয়ে এলো আর বৃষ্টির মাত্রা তিলে তিলে বাড়তে লাগলো। এই নিন কাকাবাবু, আপনাদের 3 জনের জন্য গরম গরম চা আর সাথে কিছু ছোলা কলাই ভাজা নিয়ে এসেছি। বাহ বাহ চারিমা, সত্যিই তোমার জবাব নেই। এই তো এই তক্তপোষের ওপরেই রেখে দাও। কিশোরীর কথা শুনে চারি তক্তপোষের ওপরে সবকিছু নামিয়ে রেখে পুনরায় চলে গেল রান্নাশালার দিকে হাতের বাকি কাজ সম্পন্ন করতে। 1 পেয়ালা চা আমি ঠাকুরমশাইয়ের দিকে বাড়িয়ে দিয়ে 1 পেয়ালা দিলাম কিশোরীকে, আর একটা নিলাম আমি নিজেই। ঠাকুরমশাই সিগারেটের অবশিষ্ট ফিল্টারটুকু ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের ভাঙা মালায় গুঁজে দিয়ে চায়ে চুমুক বসিয়ে বললেন, তা কিশোরী, এবার একটা বেশ ভালো গল্প বলতে হবে, তাই তো? ঠাকুরমশাইয়ের এই কথা শুনে কিশোরী আমার দিকে তাকালো। তার চোখ জুড়ে যেন আনন্দের জোয়ার বইছে। এই যে মেঘনা চাইতেই জল, এ তো সেই একই ব্যাপার। ঠাকুরমশাই নিজের থেকে আমাদের গল্প শোনানোর কথা বলছেন, এ সত্যি পরম সৌভাগ্যের ব্যাপার। কিশোরী তড়িঘড়ি উত্তরে বলল, হ্যাঁ ঠাকুরমশাই, তাহলে তো সত্যিই বড় ভালো হয়। একটা বেশ জমজমাট গোছের গল্প বলে শোনান দেখি। আমি কি আর জানি না যে তোমরা কেন বারবার আমার বাড়ি আসো? আরে সে তো গল্প শোনার টানেই। তাই আমি কি তোমাদের গল্প না শুনিয়ে ছাড়তে পারি? হে এই কথা বলে ঠাকুরমশাই এবার পুরোপুরি চুপ হয়ে গেলেন। তার এই লক্ষণ আমি কিংবা কিশোরী আমরা দুজনেই খুব ভালোভাবে চিনি। তিনি অতীতের স্মৃতি রোমন্থন করে তুলে আনার চেষ্টা করছেন কোনো এক ভয়ানক ঘটনার কথা। নিজের মনে সবটা গুছিয়ে নিয়ে এরপর বলতে আরম্ভ করলেন আজকের কাহিনী। আজ আমি তোমাদের যে ঘটনার কথা বলতে চলেছি তা এই সময় নয়, বরং আজকের থেকে বহু বহু বছর আগের। অবশ্য তখন আমি কালভৈরব কিংবা মধুসুন্দরী দেবীর দেখা পেয়ে গিয়েছিলাম। মধুসুন্দরী দেবীর কৃপায় আমার মধ্যে একাধিক শক্তির সঞ্চার ঘটেছিল। দেবী আমায় আশীর্বাদ করেছিলেন যে আমার কোনোদিন কখনোই ভাত কাপড়ের অভাব হবে না। তাই তো মাথার মধ্যে থেকে সমস্ত কিছুর চিন্তা ভাবনা ছেড়ে ফেলে সম্পূর্ণ ভবঘুরের মতো উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেরিয়েছি দেশের বিভিন্ন প্রান্তে। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, এমনকি মাসের পর মাস কাটিয়ে দিয়েছি কেবলমাত্র ঈশ্বরের ওপর ভরসা রেখে অজানা গ্রামগঞ্জে। চলতি পথে যে সমস্ত বিপদগ্রস্ত মানুষদের সাথে আমার মোলাকাত হয়েছে, আমি সবসময় চেষ্টা করেছি আমার সর্বশক্তি দিয়ে তাদের সেই বিপদ ভঞ্জন করার। এই আদেশ ছিল আমার গুরুদেবের। জীবনভর আমি গুরুদেবের সে আদেশ পালন করার চেষ্টা করেছি। একবার আমি হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছেছিলাম ভবানীপুর নামের এক গাঁয়ে। গ্রামের রাস্তা দিয়ে হাঁটার সময় পথে আমার সাথে দেখা হলো এক যুবকের। সে দৌড়ে এসে আমার পদতলে লুটিয়ে পড়ে আমায় প্রণাম করে বলল, আগে পেন নাম হয় ঠাকুরমশাই, আমায় আপনি চিনতে পারছেন? আমার নাম কমলাকান্ত। সেই ফরিদপুরে আপনার সাথে আমার পরিচয় হয়েছিল। আপনি আমায় একখানা তাবিজ দিয়ে গিয়েছিলেন, বলেছিলেন আমার সামনে নাকি সমূহ কোনো এক বিপদ রয়েছে, যে বিপদ থেকে আপনার দেওয়া ওই তাবিজ রক্ষা করবে আমায়। ঠাকুরমশাই, আমি আপনার ঘরেও গেছি কয়েকবার। এতদূর অবধি না বললেও হয়তো হতো, কারণ ততক্ষণে আমি সেই যুবককে খুব ভালোভাবেই চিনতে পেরে গিয়েছি। আমি তার কাঁধ ধরে তাকে তুলে দাঁড় করিয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললাম,
হ্যাঁ কমলাকান্ত, আমি তোমায় চিনতে পেরেছি, কিন্তু এইভাবে কেউ রাস্তার ধারে ধুলোয় গড়াগড়ি খেয়ে প্রণাম করে? ঈশ্বর তোমার মঙ্গল করুন। তা তোমার খবর কি? সবকিছু কুশল মঙ্গল তো? এটাই বুঝি তোমার গ্রাম? আগে হ্যাঁ ঠাকুরমশাই, ঈশ্বরের কৃপায় এবং আপনাদের মতো গুণী মানুষের আশীর্বাদে সবকিছুই কুশল মঙ্গল রয়েছে। হ্যাঁ, এই ভবানীপুরই হলো আমার গ্রাম। আমি এখানেই থাকি ঠাকুরমশাই। আজ হঠাৎ আপনি এখানে উপস্থিত হলেন যে? আমি আপনাকে দেখে এত অবাক হয়ে গিয়েছিলাম যে কি বলবো। কমলাকান্তের এই কথায় আমি সৌজন্যমূলক কিছুটা হেসে বললাম, তুমি তো আমাকে চেনো কমলাকান্ত। আমি তো এরকমই শহরের মানুষ। নানান অচেনা জায়গায় ঘুরে ঘুরে বেড়ানোই আমার কাজ। হাঁটতে হাঁটতে এদিকে এসে পড়েছি আজ। তবে এই ভবানীপুরে এসে তোমার সাথে যে এইভাবে দেখা হয়ে যাবে তা সত্যিই আমার জানা ছিল না। কমলাকান্ত আমার 2 হাত জড়িয়ে ধরে অনুরোধের ভঙ্গিমায় কাতর কণ্ঠে এবার বলল, ঠাকুরমশাই, আপনি যখন এখানে একবার এসে পৌঁছেছেন তখন কিছুতেই আপনাকে ছাড়বো না। আপনি একবার যখন আমার গ্রামে পা রেখেছেন তখন কয়েকটা দিন আমার বাড়িতে আপনাকে থাকতেই হবে। আপনার পায়ের ধুলো আমার ভিটেতে পড়লে আমার ভিটে পবিত্র হয়ে উঠবে, আমি তা বিলক্ষণ জানি। আমার একান্ত অনুরোধ, আপনি দয়া করে কয়েকটা দিনের জন্য হলেও আমার বাড়িতে অতিথি হয়ে থাকতে চলুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার যত্ন আত্মীর কোনো রকম সামান্যতম ত্রুটি আমি হতে দেব না। আরে না না কমলাকান্ত, বিষয়টা যত্ন আত্মীর অথবা ত্রুটির বিষয় নয়। তুমি হয়তো জানো না যে আমি কারোর বাড়িতে সচরাচর গিয়ে খুব একটা উঠি না। যে সমস্ত পরিবারের মানুষেরা কোনো বিপদের মুখোমুখি হয়, একমাত্র তাদের পরিবারে গিয়েই আমি সেখানে থাকি এবং তাদের বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি আমার সমস্ত চেষ্টা করি। সাধারণ গৃহস্থের গৃহ থেকে পরিত্যক্ত ভাঙা বাড়ি, খোলা আকাশের নিচে মাটির ওপরে জন্ম নেওয়া সবুজ কচি ঘাস কিংবা বটগাছের তলায় রাত কাটানো আমার কাছে বেশি আরামদায়ক। এক অন্য রকমের সুখের অনুভূতি। না না ঠাকুরমশাই, আমি আপনার কোনো আপত্তি শুনব না, আপনাকে আমার সাথে যেতেই হবে। কমলাকান্তের আবদারে ও জোরাজুরিতে আমি এক প্রকার বাধ্য হই সেখানে, অর্থাৎ তাদের গৃহে যেতে রাজি হলাম। কিন্তু এখন বেশ বুঝতে পারি যে তাদের গৃহে যাওয়াটা আসলে আমার ভবিতব্যেই লেখা ছিল, যা ছিল ঈশ্বরের ইচ্ছা। তা না হলে তাদের পরিবারের আসন্ন বিপদ থেকে কিছুতেই মুক্তি পেত না তারা। একটা না এতক্ষণ ধরে চুপচাপ গল্প শোনার পর কিশোরী এবার প্রশ্ন করল, কেন ঠাকুরমশাই, আপনি এমন কথা কেন বললেন? তাহলে কি কমলাকান্তের পরিবারেও কোনো সদস্যের ওপর ঘনিয়ে এসেছিল অমঙ্গলের কালো ছায়া, যা থেকে তাদের উদ্ধার করেছিলেন আপনি? কিশোরীর এই প্রশ্নে ঠাকুরমশাই সরাসরি কোনো উত্তর দিলেন না। তিনি কেবল যেন অদ্ভুত দৃষ্টিতে তাকালেন আমাদের দিকে। তারপর বললেন, কমলাকান্তের সাথে আমি এবার রওনা দিলাম তার গৃহের উদ্দেশ্যে। বেশ কিছুটা পথ হাঁটার পর তার গৃহের সামনে এসে উপস্থিত হলাম আমি। কমলাকান্ত 2 হাত জড়ো করে আহ্বানের সুরে বলল, আসুন আসুন ঠাকুরমশাই, আসুন। ওই হলো আমার ঘর। গরিবের ঘরে আপনাকে স্বাগত জানাই। তার এই হনো কথা শুনে আমি খানিকটা রেগে গিয়ে বললাম, এ তুমি কি কথা বললে হে কমলাকান্ত? গরিব বড়লোক এর ভেদাভেদ অন্তত আমার কাছে নেই। আমার চোখে প্রত্যেক মানুষই সমান। আমায় মার্জনা করবেন ঠাকুরমশাই, আসলে আমি ভুলে গিয়েছিলাম যে আপনি আমাদের মতন কোনো সাধারণ মানুষ নন। আপনার মন এই অনন্ত আকাশের মতন বড় এবং উদার। আমি এবার কমলাকান্তের সাথে প্রবেশ করলাম তার গৃহে। কমলাকান্ত পরিচয় করিয়ে দিল তার স্ত্রী গীতার সাথে। গীতা ভারী লক্ষ্মী মেয়ে। সে মাথা ভরা ঘোমটা টেনে আমার দিকে এগিয়ে এসে ভক্তি করে প্রণাম করতেই যাচ্ছিল, কিন্তু আমি সে কার্য হতে তাকে বাধা দিয়ে বললাম, থাক মা, এখন আর প্রণাম করতে হবে না। আমি এমনিতেই তোমার আশীর্বাদ করছি, তুমি সুখী হও। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। এরপর আমার সাথে মোলাকাত হলো কমলাকান্তের ছোট্ট মেয়ে রিনির। বাচ্চা ফুটফুটে একটা মেয়ে। বাড়িতে আসা নতুন অতিথি হিসেবে আমায় পেয়ে ভীষণ খুশি। আমায় জড়িয়ে ধরে সে কত গল্প করতে লাগলো, কত খেলার কথা, তার সঙ্গী সাথীদের কথা বলতে লাগলো। এভাবেই কেটে গেল সেই বেলা। তবে আসল ঘটনা ঘটল সন্ধ্যের সময়। একটা না এতদূর অবধি গল্প বলার পর ঠাকুরমশায়ের এবার স্বল্প কিছুটা সময়ের জন্য থামলেন। তার চোখ মুখের অবস্থা থেকে বেশ বুঝতে পারলাম যে এবার তার একটু গড়গড়ায় টান দেওয়ার ইচ্ছা জেগেছে অন্তরে।
তিনি আমাদের দিকে তাকিয়ে মুখ বিকৃত করে বললেন, তোমরা এখানে একটু বসো হয়ে, আমি একবার ঘরের ভেতর থেকে ঘুরে আসছি। আর একটিও বাক্য ব্যয় না করে ঠাকুরমশাই এবার সোজা প্রবেশ করলেন কক্ষের ভিতর। আমি আর কিশোরী একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করে বসে রইলাম। ঠাকুরমশাইয়ের এরূপ বিরতিতে কিশোরীর যে ভীষণ বিরক্ত লেগেছে তা তার চোখ মুখের অভিব্যক্তি দেখেই বিলক্ষণ বোধগম্য হলো। কিন্তু আমাদের এতে কিচ্ছু করার নেই। ঠাকুরমশাইয়ের গড়গড়ায় টান দিতে হয় গল্পের আসর চলাকালীন, না হলে গল্প বলায় তিনি ঠিক সুখ এবং স্বাচ্ছন্দ্য খুঁজে পান না। কেমন যেন ছন্দপতন লাগে তার সমস্ত কিছু। কিশোরী অবসন্ন দৃষ্টিতে তাকালো বাইরের দিকে। আমি তার মনের ভাবগতিক বুঝে তার কাঁধে হাত রেখে বললাম, ওহে ভাই কিশোরী, এত ভেঙে পড়ছো কেন? ঠাকুরমশাই কেবলমাত্র গড়গড়া সাজতে ভিতরে গিয়েছেন। এক্ষুনি মাত্র অল্প কিছুটা সময়ের মধ্যেই তিনি আবার ফিরে আসবেন। কাহিনীর পরবর্তী অংশ তখন তো বলবেনই, তাতে এত মন খারাপের কি আছে? নাও নাও, এই সময়ে এই সুযোগে আমার বরং একটু ধূমপান করতে আরম্ভ করি। আমার কথাগুলো শুনে কিশোরীর মন থেকে সেই অবসন্ন ভাবটা কিছুটা হলেও কেটে গেল। কোমরে ধুতির সাথে গুঁজে রাখা সিগারেটের প্যাকেট বের করে দুটো সিগারেট তুলে নিয়ে সে একটা সেজে নিল এবং অপর একটা দিল আমাকে। ঠাকুরমশাই ব্রাহ্মণ মানুষ এবং বয়সে আমাদের থেকে অনেক বড়, তাই আজ অবধি আমরা কখনো তার সামনে ধূমপান করিনি। কিন্তু আমরা জানি যে একবার তিনি যখন ঘরের ভেতরে গড়গড়া সাজতে গিয়েছেন তখন বেশ কিছুটা সময় আর এদিকে আসবেন না। তাই এই সুযোগে আমরা একটু ধূমপানে আসক্ত হয়ে পড়লাম। কাকাবাবু, আপনারা এখন কি আর একটু চা খাবেন? তাহলে আমি আপনাদের জন্য 2 পেলা চা করে নিয়ে আসতাম। আমাদের ধূমপান সমাপ্ত হলে অবশিষ্ট সিগারেটের ফিল্টার দুটো আমরা ছুঁড়ে ফেললাম মাঝ উঠোন বরাবর। রান্নাশালার ভেতর থেকে ঠাকুরমশাইয়ের কন্যা চারি বেরিয়ে এসে আমাদের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, আমরা কেউ চা খেতে ইচ্ছুক কিনা। কিশোরী আর আমরা উভয়ই জানালাম যে এখন আর আমরা কেউ চা খাবো না। শুধু শুধু আমাদের জন্য মেয়েটাকে এত ব্যতিব্যস্ত করে তোলার কোনো মানেই হয় না। চারি আমাদের উভয়ের উত্তর শুনে পুনরায় প্রবেশ করলো রান্নাশালে তার বাকি অন্যান্য কাজ করতে। আর এইদিকে ঘরের ভেতর থেকে জ্বলন্ত গড়গড়া হাতে নিয়ে নেশাতুর লাল লাল চোখ মেলে এগিয়ে এলেন তারানাথ চক্রবর্তী তথা তারানাথ তান্ত্রিক। গড়গড়া হাতে এগিয়ে এসে তক্তপোষের ফাঁকা অংশে তিনি আমাদের মুখোমুখি বেশ জুত করে বসলেন। তারপর গড়গড়ার নলে মুখ ছেঁকিয়ে হুরুর হুরুর শব্দ করে একটা লম্বা টান দিয়ে গলগল করে ধোঁয়া ছেড়ে বললেন, হ্যাঁ, তা কতদূর অবধি যেন বলেছিলাম? ওই তো ঠাকুরমশাই, আপনি বললেন আসল ঘটনা ঘটল সেই দিন আপনি ভবানীপুর গ্রামে কমলাকান্তের বাড়ি গিয়ে পৌঁছালেন। সেদিন সন্ধ্যাবেলায় এত দূর অবধি বলেছিলেন, কিন্তু সেই ঘটনা যে আসলে কি সেটা ঠিক বলেননি। ঠাকুরমশাইয়ের প্রশ্নের উত্তরে কথাগুলো কিশোরী যেন লাফিয়ে বলে উঠল মাত্রাতিরিক্ত উত্তেজনার সাথে। ঠাকুরমশাই মৃদু হেসে বললেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে পড়েছে, আর বলতে হবে না। আমি আর কিশোরী আমরা একটু গা ঘেঁষাঘেঁষি করে বসলাম। ঠাকুরমশাই বলতে শুরু করলেন গল্পের পরবর্তী অংশ। সেদিন সন্ধ্যের সময় হঠাৎ করে গীতার কান্না শুনে আমার বুক কেঁপে উঠল একেবারে। আমি আর কমলাকান্তের ঘরের ভেতর বসে নিজেদের মধ্যে টুকুই টাকি নানান বিষয় নিয়ে গল্প করছিলাম। ঠিক এমন সময় বাইরের থেকে ভেসে এলো কমলাকান্তের স্ত্রী গীতার আকুলি বিকুলি কান্নার আওয়াজ। ও গো, ও গো, আমার একই সর্বনাশ হয়ে গেল গো। তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো। দেখে যাও, আমার কপাল পুড়েছে। বলি, ও রিনির বাবা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি একবার বাইরে বেরিয়ে এসে দেখো তোমার মেয়ে কি অলক্ষণে কথা বলছে। ঘরের ভেতর আমার সামনে বসে থাকা কমলাকান্তের 2 চোখ বিস্ফারিত হয়ে গেল। সে কোনো রকমে আমার উদ্দেশ্যে থমথমে গলায় কাটা কাটা ভাবে বলল, কি হলো বলুন তো ঠাকুরমশাই? গীতা এরকম ভাবে কান্নাকাটি করছে কেন? রিনুর কিছু হয়নি তো? জানি না কমলাকান্ত, তুমি যেখানে আমিও সেখানেই রয়েছি। চলো তাড়াতাড়ি বাইরে বেরিয়ে চলো, দেখি ব্যাপারখানা কি। আমি আর কমলাকান্ত এরপর পড়িমড়ি করে দৌড়ে বেরিয়ে এলাম সেই কক্ষের বাহিরে। ততক্ষণে সদরের কাছে রীতিমতো বেশ কিছু মানুষের ভিড় জমে উঠেছে। সকলের ভিড় ঠেলে আমরা এগিয়ে গেলাম মধ্যিখানে। আর সেখানে যেতেই দেখলাম রাস্তায় ধুলোর মধ্যে বসে পড়েছে গীতা।
আর তার কোলে শুয়ে রয়েছে কমলাকান্ত এবং গীতার ছোট্ট মেয়ে রিনি। রিনির দুই চোখ বর্তমানে বন্ধ। মেয়েটাকে বুকের মধ্যে জাপটে ধরে ক্রমাগত ঝরঝর করে কেঁদে চলেছে গীতা। গীতার এই অবস্থা দেখে কমলাকান্তের পাগল পাগল দশা হলো। সেও মাটির ওপর বসে পড়ে স্ত্রীর উদ্দেশ্যে জিজ্ঞাসা করল, এ কি গীতা, তুমি এভাবে কাঁদছ কেন? কি হয়েছে রিনির? ওর দুই চোখ এরম ভাবে বুঝে রয়েছে কেন? চুপ করে থেকো না, দয়া করে গীতা কিছু বলো। ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এরকম অবস্থায় চুপ করে থেকো না। স্বামীর এই সকল প্রশ্নবাণে জর্জরিত হয়ে মেয়েটা অসহায়ভাবে সর্বশান্তের মতো আরো কেঁদে উঠল। তারপর কোন ক্রমে বলল, আমাদের কপাল পড়েছে গো, আমাদের কপাল পড়েছে। রিনি আজ বিকেলে শেষ বেলায় ও নাকি ভবানীপুরের আমাদের সেই পুরো ভাঙা মন্দিরটা গিয়েছিল। তারপর সে চেতনা হারিয়ে অচৈতন্য হয়ে পড়েছে। গ্রামের কিছু মানুষ তাকে দিয়ে গেল আমাদের বাড়িতে। হায় হায় হায়, আমাদের এই কি সর্বনাশ হলো গো। ঈশান কোণের ওই ভাঙা মন্দিরে যে ওই ভয়ানক সাধকের বাস, এবার আমাদের মেয়ের কি চরম সর্বনাশ ঘটে যাবে। আমরা আমাদের মেয়েকে হারিয়ে ফেলবো চিরতরের মতন। গীতার এই সকল কথা শুনে পাথরের মূর্তির ন্যায় স্থির হয়ে বসে পড়ল কমলাকান্ত। তার চোখ সম্পূর্ণ পলকহীন হয়ে গেল। কেমন যেন একটা ঘোরের মধ্যে তলিয়ে গেল সে। আমি তাকে নাড়া দিয়ে তার সম্বিত ফিরিয়ে বললাম, কমলাকান্ত, তোমাকে এখন শক্ত হতে হবে। এই সময় মনোবল হারিয়ে ফেললে কিছুতেই চলবে না। সন্ধ্যার অন্ধকার নেমে আসছে। কতক্ষণ আর এইভাবে বাইরে রাস্তার ধুলোয় বসে থাকবে? উঠে দাঁড়াও, রিনিকে ঘরে নিয়ে চলো। আর গীতা, তোমাকেও বলছি, তুমি চোখের জল মোছো। মায়ের চোখের জল মেয়ের জন্য অকল্যাণ ডেকে আনবে। তোমরা ঘরের ভেতর চলো, তারপর বাকি সমস্ত কিছু আমি শুনবো তোমাদের মুখ থেকে। ধীরে ধীরে গ্রামবাসীদের ভিড় সেই স্থান থেকে ফ্যাকাশে হয়ে এলো। যে যার বাড়ির দিকে হাঁটা লাগালো। তবে আমি এটুকু দেখলাম যে প্রত্যেকটা মানুষের চোখ মুখ জুড়ে বিরাজমান ছিল এক মারাত্মক রকমের ভীতি। এই গায়ের ঈশান কোণে যে ভাঙা মন্দির রয়েছে, সেখানে এমন কোনো সাধুর বাস যাকে এত ভয় পায় ভবানীপুর গ্রামের প্রতিটা মানুষ। সে কিভাবে সাধারণ নিরীহ মানুষদের সর্বনাশ ঘটায়? সেই সমস্ত হাজারো প্রশ্ন জেগে উঠেছিল আমার অন্তরে। আমার কথা শুনে কমলাকান্ত যেন কিছুটা মনের মধ্যে বল ফিরিয়ে আনার চেষ্টা করলো। তবে কতটা যে সক্ষম হলো তা আমি বলতে পারবো না ঠিক। ধীরে ধীরে রিনিকে কোলে তুলে নিয়ে সে শুইয়ে দিল। ঘরের বিছানায় রিনিকে শুইয়ে দেওয়ার পর কাপড়ের খুঁট মুখে চাপা দিয়ে কান্না ঢাকার চেষ্টা করলো গীতা। আর কমলাকান্ত দাওয়ার ওপর বসলে আমি এক ঘটি ঠান্ডা জল তাদের দিকে বাড়িয়ে দিয়ে বললাম, এই নাও, তোমরা আগে এক ঘটি জল খাও, তারপর আমাকে সমস্ত কথা খুলে বলো। আমার কাছ থেকে কোনো কিছু গোপন করার বিন্দুমাত্র চেষ্টা করো না, তাহলে আমি প্রকৃত সমস্যার সমাধান করে উঠতে পারবো না, কিছুতেই না। আমার হাত থেকে ঘটিখানা নিয়ে বেশ খানিকটা জল পান করলো কমলাকান্ত। আমি তার দিকে তাকিয়ে আমার প্রথম প্রশ্ন করলাম, আচ্ছা কমলাকান্ত, এবার বলো তো, তোমাদের গ্রামের ঈশান কোণে ভাঙা মন্দিরের মধ্যে কোন সাধুর বাস রয়েছে যাকে তুমি, তোমার স্ত্রী, এমনকি এই গ্রামের 8 থেকে 80 প্রায় প্রতিটা মানুষেরই এত চরম ভয়? নিজের দুই চোখ বন্ধ করে মনকে যেন কিছুটা শক্ত করার চেষ্টা করলো কমলাকান্ত। তারপর সে আরও কিছুটা জল পান করে আমার করা প্রশ্নের উত্তর দিল, আমাদের গ্রামের শেষ সীমান্তে যে ভাঙা পুরো মন্দির রয়েছে, সেই মন্দিরে আজ প্রায় মাস খানেক আগে এসে উঠেছে এক সাধু। সেই সাধুর প্রকৃত নাম কি, কোথায় তার বাড়ি, কি বা তার বংশ পরিচয়, এই সমস্ত কিছু আমরা কেউই জানি না। শুধু এইটুকুনি জানি যে সেই সাধু সাধারণ মানুষের জন্য মারাত্মক ক্ষতিকারক। সেই সাধু সাক্ষাৎ যমদূতের ন্যায় কাজ করে। যে তার সান্নিধ্যে যায়, সেই নিরীহ মানুষেরই মৃত্যু অনিবার্য। কমলাকান্তের উদ্দেশ্যে আমি এবার আমার দ্বিতীয় প্রশ্ন করলাম, কেন কমলাকান্ত,
সেই সাধুর মধ্যে কি এমন মারাত্মক শক্তি রয়েছে যা দিয়ে সে নিরীহ মানুষদের সর্বনাশ ঘটাতে সক্ষম হয়? তার চোখ ঠাকুরমশাই, তার দুই চোখ, তার দুই অদ্ভুত চোখের মধ্যেই জমায়েত রয়েছে সকল অপশক্তি ও অশুভ শক্তি। তার সেই চোখ পুরোপুরি বিবর্ণ, সেখানে মণি বলে কিচ্ছু নেই। সে চোখের দিকে অপলক দৃষ্টিতে যে বা যারা তাকায় তাদেরই সর্বনাশ ঘটে। লোকে বলে যে নাকি বক্রদৃষ্টি সম্পন্ন এক ব্যক্তি, তার দৃষ্টি যেদিকে যাবে সেদিকে পুরোপুরি শ্মশান হয়ে যাবে রাতারাতি। সেই সাধু আসার পর থেকে যে বা যারা তার মুখোমুখি হয়েছে, তার সেই ভয়ানক চোখের সাথে দৃষ্টি মিলিয়েছে, তাদেরই মৃত্যু ঘটেছে। আজ অব্দি কেউ বেঁচে থাকেনি তার মুখোমুখি হয়ে। ঠাকুরমশাই, ভয় যে আমার বুক রীতিমতো কাঁপছে থরথর করে। আমার বাচ্চা মেয়েটা ভুলবশত ওই দিকে চলে গিয়েছিল, ওই শয়তান সাধুর মুখোমুখি হয়েছে। সে নিজেও জানে না যে ঠিক কি বড় বিপদ ঘটিয়ে ফেলেছে সে নিজেরই অজান্তে। ঠাকুরমশাই, আমার মেয়ের কোনো ক্ষতি হয়ে যাবে না তো? আমার মেয়েকে কি আমরা হারিয়ে ফেলবো আজীবনের মতো? রিনি যে আমার একমাত্র সম্বল ঠাকুরমশাই, ওর যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমরা কি নিয়ে বাঁচবো? আহ কমলাকান্ত, এ সমস্ত আজে বাজে কথা মাথার মধ্যে এনো না। এই সমস্ত উল্টো পাল্টা চিন্তা ভাবনা ছেড়ে ফেলো। আমি দেখছি কতটা কি করা যায়। তবে চলো এখন একবার রিনিকে আগে দেখে আসি। তার শারীরিক অবস্থা ঠিক কিরকম তা বোঝা ভীষণ দরকার। কমলাকান্ত, তুমি বরং আশপাশ থেকে কোনো এক বৈদ্য কিংবা কবিরাজকে ডেকে আনো, রিনির চিকিৎসা প্রয়োজন। আগে হ্যাঁ ঠাকুরমশাই, আপনি এখন আমাদের একমাত্র অন্তিম ভরসা। এ হলো আমার মেয়ের জীবন মরণের প্রশ্ন, সেই দায়িত্ব আমি আপনার হাতেই তুলে দিলাম। ঠাকুরমশাই, আমি এক্ষুনি বের হচ্ছি কোনো ভালো বৈদ্যকে ডেকে আনতে। আপনি দয়া করে এই দিকটা একটু সামলান। এই কথা বলে কমলাকান্ত সোজা বেরিয়ে গেল ঘর থেকে। আমি প্রবেশ করলাম সেই কক্ষের ভেতর। বিছানার মধ্যে শুয়ে থাকা ছোট্ট বাচ্চা মেয়েটার মাথার গোড়ায় এসে দাঁড়িয়ে তার কপালে হাত ঠেকাতেই আমার সর্ব অঙ্গ জুড়ে যেন একটা বিদ্যুতের প্রবল ঝলকারি বয়ে গেল। আমি বুঝতে পারলাম এ লক্ষণ মোটেও কোনো ভালো লক্ষণ নয়। কাল ভৈরবের উদ্দেশ্যে প্রার্থনা জানালাম এই বাচ্চা মেয়েটাকে সম্পূর্ণ বিপদ মুক্ত করে সুরক্ষিত রাখার কামনা জানিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ চেপে ধরলাম রিনির মধ্য ললাটে। তারপর বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলাম, যে সে সামান্য কোনো মন্ত্র নয়, মহাশক্তিশালী সাক্ষাৎ বীজ মন্ত্র। বেশ অনেকটা সময় পেরিয়ে যাবার পর রাত্রি ক্রমে গভীর হলে কমলাকান্ত একজন বৈদ্যকে নিয়ে এলো। বৈদ্য দেখে কিছু পথ্য দিয়ে গেলেন। রিনির গোটা শরীর যেন একেবারে পুড়ে যাচ্ছে আগুনে। গীতা মেয়ের মাথায় জলপট্টি দিতে লাগলো সমানে। আমি কমলাকান্তকে একাকী ডেকে বললাম, কমলাকান্ত, আজ এখন রাত হয়ে গেছে, তাই আর যাওয়ার কোনো উপায় নেই। তবে কাল সকালে ভোরের আলো ফুটলেই তুমি আর আমি মিলে এই গ্রামের ঈশান কোণে যে ভাঙা পরিত্যক্ত মন্দির রয়েছে সেখানে যাব। সেই মন্দিরে বসবাসকারী ওই সাধকের সাথে আমায় দেখা করতেই হবে। আমার এমন ধরা প্রস্তাব শুনে ভীষণ রকমের চমকে গেল কমলাকান্ত। বিস্ময়ের ঘোর কাটিয়ে সে বলল, এ আপনি কি বলছেন ঠাকুরমশাই? সেই সাধকের চোখের দৃষ্টি যে ঠিক কতটা ভয়ানক তা তো আমি আপনাকে বলেছি। সবকিছু শোনার পরেও আপনি সেখানে যেতে চান? আপনার যদি একটা কোনো বিপদ ঘটে যায়? আহ কমলাকান্ত, অযথা মূর্খের মতো কথা বলো না। আমি আমার সাথে ঘটে যাওয়া কোনো কিছু নিয়ে বিন্দুমাত্র ভাবি না। ভাবলে এ জায়গায় আসতে পারতাম না। আমাকে যেভাবেই হোক তোমার মেয়েকে বাঁচাতেই হবে, এবং সেই সাধকের ওই অশুভ দৃষ্টির কোনো একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। আর তা করতে হলে আমাকে তার মুখোমুখি হওয়া অত্যন্ত প্রয়োজন। যথা আজ্ঞা ঠাকুরমশাই, আপনার আদেশ আমার শিরোধার্য। কাল সকালে তাহলে আমি আর আপনি বরং রওনা দেব আমাদের গ্রামের ঈশান কোণে বরাবর থাকা সেই পরিত্যক্ত ভাঙা মন্দিরের উদ্দেশ্যে। বহুক্ষণ চুপচাপভাবে গল্প শোনার পর ঠাকুরমশাইয়ের কথা থামতে না থামতেই কিশোরী আবার একটা প্রশ্ন করল, ঠাকুরমশাই, পরদিন সকাল হলে আপনারা কি তাহলে ভবানীপুর গ্রামের ঈশান কোণে থাকা সেই পরিত্যক্ত পুরনো মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করলেন? হ্যাঁ,
পরের দিন প্রভাতের আলো ফোটা মাত্রই আমি আর কমলাকান্ত মিলে হাঁটতে হাঁটতে পৌঁছালাম ভবানীপুর গ্রামের ঈশান কোণে থাকা সেই বিশাল বড় পরিত্যক্ত ভাঙা মন্দিরের সামনে। মন্দির চত্বরে এসে উপস্থিত হওয়া মাত্রই আমি দূর থেকে দেখতে পেলাম একজন মানুষ মন্দিরের চাতালে বসে রয়েছে। বুঝতে পারলাম এই মানুষটির কথাই বলতে চেয়েছিল কমলাকান্ত সহ গ্রামের সকল মানুষ। আমি এবার আমার নিজের এবং কমলাকান্তের গাত্রবন্ধন করে নিলাম খুব ভালোভাবে, যাতে কোনো প্রকার অশুভ অপশক্তি আমাদের স্পর্শ করতে না পারে। গাত্রবন্ধন করা সম্পূর্ণ হলে আমরা আরও এগিয়ে চললাম সামনের দিকে। হাঁটতে হাঁটতে সামনে যাওয়া মাত্রই সেই লোকটা আমাদের উপস্থিতির টের পেয়ে উঠে দাঁড়ালো শটান করে। তারপর আমাদের উদ্দেশ্যে গাম্ভীর্যপূর্ণ ভারী কণ্ঠস্বরে বলল, কারা কারা তোমরা? এখানে এসেছো কি জন্য? জানো না যে স্থানে আমি থাকি এখানে আসতে নেই? এই জায়গা নিষিদ্ধ। ফিরে যাও, এক্ষুনি ফিরে যাও, না হলে তোমাদের সর্বনাশ ঘটে যাবে, চরম সর্বনাশ। লোকটার বলা কথাগুলোর ধরন দেখে আমার মনে হলো যে যেন আমাদের ভয় দেখাতে চাইছে না সে, বরং চাইছে আমাদের সাবধান করতে, সতর্ক করতে। আমরা নিজেদের বিপদ যাতে নিজেরা না ডেকে আনি সেই কারণে। আচ্ছা, সেই মানুষটির একটু বর্ণনা তোমাদের দেওয়া যাক, এতে তোমাদের বুঝতে সুবিধা হবে যে ঠিক আসলে কিরকম তাকে দেখতে ছিল। লোকটির মাথা ভরা একরাশ চুল। দীর্ঘদিন যাবৎ চুলের সঠিক যত্ন না নেওয়ার কারণে সেই লম্বা চুল কুঁচকে গুটিয়ে বটগাছের ঝুড়ির মতো এলোমেলো অগোছালোভাবে নেমে এসেছে মাথা হতে ঘাড়ে, এমনকি বুকের কাছাকাছি। লোকটির মুখে রয়েছে হালকা দাড়ি আর গোফের আস্তরণ, লম্বা নাক। তবে যে জিনিসটা তার মধ্যে তাকালে প্রথম দৃষ্টি আকর্ষণ করে সেটা হলো তার দুই চোখ। তার দুই চোখ ভীষণ রকমের উজ্জ্বল এবং বিবর্ণ। তার দুই চোখের দিকে দীর্ঘক্ষণ একভাবে তাকিয়ে থাকলে যে কোনো সাধারণ মানুষ সম্মোহিত হয়ে যেতে পারে। তার চোখের মধ্যে যেন পাতালের নরক লোকের দ্বার উন্মোচিত হয়। তার ওই দুই চোখের মধ্যে যেন লুকিয়ে রয়েছে ভয়ানক কোনো বিভীষিকা। আমাদের সঙ্গে গাত্রবন্ধন করা ছিল, তাই না হলে তার দৃষ্টি আমাদের দুজনের যে চরম ক্ষতি করত তা আমি বেশ বুঝতে পেরেছিলাম। আমি এবার আমার নিজের পরিচয় দিয়ে বললাম, আমার নাম তারানাথ চক্রবর্তী, তবে 5 জনে আমায় তারানাথ তান্ত্রিক নামেই ডাকে। তুমি কে? কেন এখানে এসেছো? কি কারণে নিরীহ মানুষদের ক্ষতি করেছো তুমি? আমার কথা শুনে সে হাউমাউ করে কেঁদে ফেলল। তারপর অসহায়ভাবে আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে তার চোখের দৃষ্টি সম্পূর্ণ অন্যদিকে সরিয়ে বলল, আমি আমি কারোর কোনো ক্ষতি করতে চাই না, কোনোদিন না। কিন্তু ঈশ্বর আমায় অভিশাপ দিয়েছেন, আমার এই চোখের দিকে যে বা যারা তাকায় তাদেরই সর্বনাশ ঘটে। এতে আমার কোনো হাত নেই। আমার নাম দিবাকর। আমার পিতার নাম ছিল রামকৃষ্ণ এবং মাতার নাম ছিল সত্যবতী। জন্মের সময় আমার চোখের দিকে তাকিয়ে আমার পিতার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। আমার মা বছর কয়েক আমায় মানুষ করেছিলেন, কিন্তু তারপর তিনিও অসুস্থ হয়ে দেহ রাখেন। এরপর আর কোনো আত্মীয় স্বজন আমায় তাদের সঙ্গে করে নিয়ে যাওয়ার দুঃসাহস দেখায়নি। ছোট থেকেই আমার এই চোখ এবং চোখের দৃষ্টি ভীষণ ভয় পেত সাধারণ মানুষেরা। আমি এবার সম্পূর্ণ একলা অবস্থায় এদিক ওদিক ঘুরে বেড়াতে শুরু করলাম। আত্মহত্যা মহাপাপ, তাই কোনোদিন আত্মহত্যা করার চেষ্টা করতে পারিনি। বিভিন্ন গ্রামে ঘুরে বেড়ানোর সময় যে বা যারা তাকাতো আমার দিকে তাদেরই সর্বনাশ ঘটত। এভাবেই বছরের পর বছর কেটে যেতে লাগলো। আমি বড় হয়ে উঠলাম। আজ থেকে 2-3 মাস আগে আমি ভবানীপুরে এসে উপস্থিত হয়েছি। আমার কারণে যাতে কোনো মানুষের সামান্যতম ক্ষতি না হয় সেই জন্য আমি এমন এক জনমানবহীন প্রান্তরে থাকার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু তা বললে কি হবে, মাঝে মধ্যে নিরীহ মানুষেরা আমার সান্নিধ্যে হেথায় এসে পড়ে এবং অজান্তেই নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে আনে। কিন্তু তোমরা বিশ্বাস করো, এতে আমার কোনো হাত নেই। আমি স্বেচ্ছায় তাদের সর্বনাশ ঘটাই না। জন্মের পরেই আমি বাবাকে হারিয়েছি। আমার চোখের দিকে তাকিয়ে মারা গিয়েছে আমার মা। না জানি আরো কত শত মানুষের মৃত্যুর কারণ আমার এই 2 চোখ হবে। মাঝে মধ্যে মনে হয় রাগের মাথায় এই চোখ দুটো যেন খুবলে বের করে নি নিজের হাতে, কিন্তু করতে পারি না কিছুতেই।
কোন পাপ যে করেছিলাম তা জানি না, যার শাস্তি স্বরূপ ঈশ্বর আমায় দিয়েছেন এরকম সর্বনাশা দৃষ্টিতে পরিপূর্ণ একজোড়া চোখ। দিবাকরের কথা শুনে আমার ভীষণ কষ্ট হলো। আমি এবার তার উদ্দেশ্যে শান্ত গলায় কোমল সুরে বললাম, দিবাকর, তুমি তোমার দুই নয়ন বন্ধ করে এখানে চুপচাপ করে শান্ত হয়ে বসো, একটুকুও নড়াচড়া করবে না। আমি টুকিটাকি কিছু জ্যোতিষবিদ্যা জানি, তাই দিয়ে চেষ্টা করব তোমার অতীতের কথা জানতে। আমার কথা শুনে দিবাকর এবার নিজেই নিজের দুই চোখ বন্ধ করে চুপচাপ স্থির হয়ে বসে রইল। আমি তার সামনে গিয়ে মুখোমুখি বসে আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ তার কপালের মধ্যে চেপে ধরে দুই নয়ন মুদিত করলাম। বেশ খানিকক্ষণ পর চোখের পাতা খুলে আমি বললাম, দিবাকর, গত জন্মে তুমি এক নামকরা কুখ্যাত ডাকাতের ছেলে ছিলে। সেই জন্মে তুমি শত শত নিরীহ মানুষকে হত্যা করেছো নির্মমভাবে, বিভিন্ন নারীকে ভোগ করে তাদের সতীত্ব নষ্ট করেছ, দিন দরিদ্র মানুষের সব কিছু লুণ্ঠন করে তাদের সর্বশান্ত করে দিয়েছ। তাদের কান্না চোখের জলের দাম দিতে হচ্ছে তোমায় এই জন্মে। গত জন্মের যাবতীয় পাপের ফল তুমি ভোগ করছো। ঈশ্বর তোমায় এইরকম এক চোখ দিয়েছেন যার দৃষ্টি অতি ভয়ানক। তোমাকে এই জন্মে প্রত্যেকটা মানুষ ঘৃণা করে, ভয় পায়, কেউ ভালোবাসে না, কেউ স্নেহ করে না। দিবাকর চোখ বন্ধ রেখে কাঁদতে কাঁদতে করুণ সুরে বলল, এবার তাহলে আমার কি হবে? আমি কি এভাবে এই জীবনের শেষ হয়ে যাব? আমার জীবন কি এভাবেই শেষ হবে? আমার দুই চোখ এইভাবে ভয়ানক অভিশাপগ্রস্ত হয়েই থাকবে? আমার চোখের ক্ষতিকারক দৃষ্টি থেকে মুক্তি পাবার কি কোনো উপায় নেই? উপায় আছে দিবাকর, উপায় আছে। তুমি এতদিন ধরে যা শাস্তি পেয়েছো তাই যথেষ্ট। এবার তোমার দুই চোখের দৃষ্টি সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়ে যাবে। তোমার চোখের দৃষ্টি আর কোনো মানুষের জন্য অমঙ্গল ডেকে আনবে না। উপায় আছে? কি সেই উপায়? তুমি চোখের পাতা খুলে সরাসরি আমার দিকে আমার চোখে চোখ রেখে তাকাও, এটাই হলো সেই উপায়। আমার কথাগুলো শুনে দিবাকর যেন আঁতকে উঠল। সে থমথমে গলায় ঠকঠক করে কাঁপতে কাঁপতে বলল, এইসব তুমি কি বলছো? কি বলছো এসব তুমি? আমি যদি তোমার দিকে তাকাই তাহলে তোমার সর্বনাশ ঘটে যাবে, তোমার মৃত্যু অবধি ঘটতে পারে। আমি কিছুতেই তা করতে পারি না। আমি তোমায় আমার চোখের দিকে তাকাতে বলেছি দিবাকর, তুমি আমার কথা শুনতে বাধ্য। আমার যদি মৃত্যু ঘটে তাহলে সেই মৃত্যু হবে আমার স্বেচ্ছা মৃত্যু। সে মৃত্যুতে তোমার বিন্দু মাত্র কোনো দায় নেই। তুমি আমার চোখের দিকে তাকাও, তাকাও দিবাকর, তাকাও, ভগবানের দোহাই তুমি তাকাও। এবার দিবাকর তার দুই চোখের পাতা খুলে সরাসরি তাকালো আমার চোখের দিকে। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আমি তার চোখে চোখ রেখে উচ্চ কণ্ঠে বললাম, বলো বলো দিবাকর, কি দেখতে পাচ্ছ তুমি বলো। উফ, তোমার চোখের কি প্রখর তেজ! দিকবিদিক সবকিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে, সবকিছু ঘোলাটে। কত শত পাহাড়, নদ নদী, সমুদ্র, গ্রামগঞ্জ, বন বনানী সব যেন তোমার দুই চোখের মধ্যে অন্তর্হিত রয়েছে। হায় ভগবান, এ কি করে সম্ভব? কোনো এক পাহাড়ের উপর থেকে যেন নেমে আসছে তুষার গলা কনকনে ঠান্ডা জল। মাথার উপর একটা বিরাট বড় বাজ পাখি কর্কশ্বরে চিৎকার করতে করতে উড়ে চলেছে। হিংস্র সাপদের দল রাতের অন্ধকারে ডুবে থাকা বনানীর ভেতর থেকে চিৎকার করছে। সবকিছু কেমন যেন স্বচ্ছ হয়ে যাচ্ছে। আমি সুস্থ হয়ে যাচ্ছি, আমি ভালো হয়ে যাচ্ছি। ধীরে ধীরে এবার সংজ্ঞা হারিয়ে পুরনো ভাঙা মন্দিরের চাটালে লুটিয়ে পড়ল দিবাকর। মনে মনে আমি কাল ভৈরবের উদ্দেশ্যে প্রণাম জানালাম। তিনি তার চোখের দৃষ্টি ক্ষণিক মুহূর্তের জন্য আমার চোখে ঠেলে দিয়েছিলেন, যা দেখে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক হয়ে গেল দিবাকর। আর তার সেই অদ্ভুত চোখের ভয়ানক দৃষ্টি রইল না। জ্ঞান ফিরে এলে সে হয়ে উঠল আমাদের মতন সম্পূর্ণ সাধারণ স্বাভাবিক একজন মানুষ। এদিকে কমলাকান্তের ছোট্ট মেয়ে রিনিও সুস্থ হয়ে উঠল। কি হে কিশোরী, কেমন লাগলো আজকের এই কাহিনী? দুর্দান্ত লেগেছে ঠাকুরমশাই, দুর্দান্ত লেগেছে। সত্যি আপনার কাছ থেকে অনেক কাহিনী শুনেছি, তবে আজকের এই কাহিনীটা যেন অনবদ্য ঠেকলো। আপনার যতই প্রশংসা করি না কেন ততই যেন কম থেকে যায়।
অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর আজকের এই কাহিনীটা আমাদের উপহার দেওয়ার জন্য। চলো হে ভায়া কিশোরী, আজকের মতো গল্প তো এখানেই শেষ, এবার তাহলে ওঠা যাক নাকি? হ্যাঁ চলো। ঠাকুরমশাই, আজকের মতো এলাম তাহলে, আবার অন্য কোনো একদিন আসবো না হয়? আচ্ছা বেশ বেশ, ঠিক আছে, এসো তবে, সাবধানে যেও। ঠাকুরমশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি আর কিশোরী এবার বেরিয়ে এলাম তার গৃহের বাইরে। মঠ লেনের রাস্তায় তখনও বৃষ্টি হয়ে চলেছে সমানে। ছাতা মাথায় দিয়ে জলমগ্ন রাস্তার বুকে ছপ ছপ শব্দ তুলে আমরা হাঁটতে শুরু করলাম আমাদের নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। তো এই তো ছিল আজকের রোমহর্ষক এপিসোড। কেমন লাগলো তোমাদের? কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি তোমাদেরও থেকে থাকে এরকমই কোনো অলৌকিক অভিজ্ঞতা বা তোমাদের সাথেও ঘটে থাকে এরকমই কোনো ভৌতিক বা সুপার ন্যাচারাল ঘটনা, অথবা যদি তোমাদেরও এরকম কোনো ঘটনা জানা থাকে, তাহলে সেই আমাদেরকে লিখে পাঠাতে পারো আমাদের ইমেল আইডি romanchorahosyo@gmail.com-এ। আমি নিজের গলায় সেন্ডারের নাম সহ তা পড়ে শোনাবো আমাদের রহস্য রোমাঞ্চ পরিবারের সকলকে। তবে সেন্ডারের আপত্তি থাকলে নাম গোপন করেই পড়ে শোনানো হবে সেই ঘটনা। আর যদি কেউ কল রেকর্ডিংয়ের ঘটনা শেয়ার করতে ইচ্ছুক থেকে থাকো, সেক্ষেত্রেও আমাদেরকে মেলে তা জানাতে পারো। তারপর আমরাই কন্ট্যাক্ট করে নেব তোমাদের সাথে। আর আজকের এপিসোডটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করতে ভুলো না, আর ভিডিওটা শেয়ার করে দিও নিজেদের বন্ধু বান্ধব ও আত্মীয় পরিজনদের সাথে। এবং এরকমই আরও দুর্ধর্ষ ভয়ের নতুন নতুন এপিসোড শুনতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলো না আমাদের চ্যানেলে ভিডিও আসা মাত্রই তার নোটিফিকেশন পেতে। তো আজ এই পর্যন্তই, আবার হাজির হব তোমাদের মাঝে আরও একটা অলৌকিক অদ্ভুত এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। শুভরাত্রি।